এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি পশ্চিমবাংলার মালদা জেলার জালালপুর আমির শেখের বাড়ি। বাইরে আমরা অপেক্ষা করছি আর কি। ভেতরে আমাদের ঈশাবাবু এবং একজন লয়ার এবং ওনার ছায়াসঙ্গী সবাই ভেতরে ওনার অল পরিবারের সাথে একটু কথা বলার জন্য উনি ভেতরে ঢুকে গেছেন। আমরা বাইরে অপেক্ষা করছি। যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। দেশের এবং দেশের বাইরের যারা এই ভিডিওটা আমার কন্টিনিউ দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা কন্টিনিউ বা ধারাবাহিকভাবে আমার এই পেজের সাথে বা আমার আইডির সাথে জড়িয়ে আছেন তারাকে আমি মনে করি অত্যন্ত খুবই কাছের মানুষ। দর্শক দেখছেন আমরা আজকে চলে এসেছি দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরীকে সাথে নিয়ে সেই আমির শেখের বাড়ি। সেই বিতর্কিত ঘটনা যেটা রাজস্থান পুলিশ বা রাজস্থান বিএসএফ পাঠিয়ে দিয়েছিলেন একমাত্র ভারতবর্ষের বাইরে বাংলাদেশি বলে বা বাংলাদেশি তকমা দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল আমির শেখকে। ওনাকে একমাত্র ঈশাবাবুর হস্তান্তরেই একমাত্র উনি আবার ফেরত এসছেন আমাদের পশ্চিমবাংলার মালদা জেলার কালিয়াচকের আমির শেখ। দেখছেন এবার চলে আসছে আমির শেখ, বাইরে আসছেন। আমরা ওনার সাথে একটু কথা বলে নিব বা ঈশাবাবুর সাক্ষাৎকার নিব। উনি কতটা মানে আগ্রহী বা কতটা অ্যাক্টিভ ছিলেন আপনারা দেখে নিন। বেরিয়ে আসছেন আমাদের ঈশাবাবু, দক্ষিণ মালদার সাংসদ। দেখছেন সবাই, একটু ধৈর্য ধরে দেখুন। আমরা শুনে নেব ওনার মুখ থেকে কি এমন ভেতরে আলোচনা ছিল, আপনারা শুনুন। একটু পিছাও তো তুমি বাচ্চা তুমি সেটা না ওটা আমরা নারায়ণপুর গ্রামে জালালপুর জিপিতে কালিয়াচক ব্লকে আছি আজকে। আমাদের সঙ্গে আমাদের নেতৃবৃন্দ আছে, আর সঙ্গে আমির শেখ আপনারা সবাই জানেন। উনি ওনার অ্যারেস্ট হয়েছেন, অত্যাচার হয়েছেন রাজস্থানে। উনি ওখানে কাজ করতেন। তারপরে ওনাকে বিএসএফ সেন্ট্রাল গভর্নমেন্ট ওনাকে বাংলাদেশ পাঠিয়েছে বেআইনি করে। এসব কাজ কিন্তু বেআইনি। এটা আমার জন্য এই বিষয়টা নতুন নয়। নভেম্বর থেকে আমি প্রতিবাদ আমার শুরু করেছি। যেগুলো আমাদের লেবার যারা বিভিন্ন রাজ্যতে শ্রমিকরা যারা কাজ করে বা ট্রেডিং করে ফেরিয়ে করে তাদের জন্য প্রতিবাদ আমি গত বছরের নভেম্বর থেকে শুরু করেছি। তাহলে আমরা খুব খুশি আজকে যে আমাদের নিজের ছেলে সুজাপুর, আমাদের নিজের ছেলে জালালপুর, আমার নিজের এলাকার ছেলে ফিরত এসছে, সেফলি এসছি। এটা নিয়ে আমি খুব চেষ্টা করেছি, খুব লড়াই করেছি দিল্লিতে। বিএসএফ থেকে, হোম দফতর থেকে, হোম মিনিস্টারের সঙ্গে আমি নিজে পার্সোনালি দেখা করেছি, শুধু চিঠি না, আমি দেখা করেছি। এই কাজটা আমরা করতে পেরেছি। আর আমি খুব খুশি উনি সেফলি আনা হয়েছে। এখন আমাদের দেশে আছেন। উনি খুব কষ্ট পেয়েছেন, আমার খুব খারাপ লাগলো। কিন্তু লড়াই শেষ নয় বন্ধুগণ। কিন্তু রাজ্য সরকার বা এখানকার যে স্থানীয় নেতারা ওনারা বলছে যে পুরো রাজ্য সরকারের হস্তক্ষেপে নিয়েছে। আমি বুঝেছি আপনাদের প্রশ্ন। রাজ্য সরকার করেছে, রাজ্য কেন্দ্র। দেখো, আমি এখানে মানে লড়াই করে রাজনীতি করতে আসেনি। মানুষরা যাদের একটু জিনিস বুঝে, এটা একটা ইন্টারন্যাশনাল ব্যাপার, এটা রাজ্য ব্যাপার নয়, ঠিক তো? এটা ইন্টারন্যাশনাল, দুটো দেশের ব্যাপার। দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে একটা লোককে আনার জন্য দুটো সেন্ট্রাল গভর্নমেন্ট লাগে। রাজ্য সরকার কথা বলতে পারো অবশ্যই, কিন্তু আমি তো দিল্লি ছিলাম, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে, আমার রাজ্য সরকারের সঙ্গে কথা বলার লাভটা কী? কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট ওনাকে এই কাজটা করেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট আবার ওনাকে এনেছে। এবং আরেকটা জিনিস,
আমার খারাপ লেগেছে। আমি শুনেছি, শোনার কথা যে সেন্ট্রাল গভর্নমেন্ট ডিনাই করছে, যে বলছে যে ছেলে মিথ্যা বলছে, উনি নাকি, কিন্তু আমাকে স্বীকার করেছে, আমি নাম বলবো না, তার চাকরি চলে যাবে, যেহেতু আমার সঙ্গে বারবার ওই হাইয়েস্ট লেভেল দিল্লিতে ওরা স্বীকার করে যে উনি যে কথা বলেছেন সত্যি কথা। কোর্টে ডিনাই করতে পারে, কিন্তু আমার সামনে অফিসের ভিতরে তখন কথা হয়েছে, ওরা স্বীকার করছে ইয়েস আমরা এটা ভুল হয়েছে। ওরা দোষ দিচ্ছিল রাজস্থান সরকার, তার মানে ওনার সঙ্গে কথা মিলছে, উনি বলছে আমি রাজস্থান কাজ করেছেন, সরকার এখন বলছে না আমরা জানি না, উনি নিজে নিজে চলে গেছে নিজে। তারপরে দোষ দিচ্ছিল যে রাজস্থান সরকার পেপার ঠিকভাবে চেকিং করেনি। আমি বললাম বড় অফিসারকে, আপনি তো কেন্দ্র সরকার, আপনি তো বের করেছেন, আপনার দায় হচ্ছে চেকিং করা, আপনি রাজ্য সরকার কি করে দায় দিতে পারেন? তাহলে উনার বক্তব্য একদম সত্যিকার বক্তব্য, কারণ হাইয়েস্ট অফিসার আমাদের দেশে স্বীকার করেছে এটা, আর বলেছে আমাকে ভুল হয়েছে। কোর্টে কি বলছে কেন্দ্র সরকার না বলছে আমি জানি না, কিন্তু আমাকে অফিসের ভিতরে স্বীকার করেছে যে কেন্দ্র সরকারের এখানে ভুল আছে। আর আমার বক্তব্য এলোরায় আমির শেখ কেন, এরকম আমাদের হাজার হাজার বাংলা লেবার এরকম অত্যাচার হচ্ছে। আমি হরিয়ানাও ভিজিট করেছি, সেটা দিল্লি থেকে 25 কিলোমিটার দূর, ওখানেও গেলাম, ওখানে 150 লোক ছিল, 150 লোক ছুটি হয়েছে আমার তো এটা গোটা দেশে উড়িষ্যা, মহারাষ্ট্র, দিল্লিতে আমাদের বাংলা বেঙ্গলি স্পিকিং লেবাররা যারা শ্রমিকরা অত্যাচার হচ্ছে। এটার জন্য আমাদের লড়াই বন্ধ হবে না, লড়াই চলবে কংগ্রেসের, গোটা আমাদের ডিস্ট্রিক্ট কংগ্রেসের, মালদা কংগ্রেসের এবং আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলের কংগ্রেসের এবং গোটা দেশের কংগ্রেসের আমাদের লড়াই চলবে। এটা খুব বাজে জিনিস, এটা কেন এরকম করছে বাংলাদেশ, এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করছে। আমাদের সংবিধান যে একটা ভারতবর্ষীয় নাগরিক যে কোনো জায়গায় যেতে পারে, যে কোনো জায়গায় কাজ করতে পারে, যে হয়েছে এনার সঙ্গে আমির শেখ, এটা একদম বেআইনি, ওনার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়েছে। তাহলে এটা খুব বাজে জিনিস। আমাদের লড়াই আজকে শেষ নয়, আগামী দিন আমরাও বিভিন্ন স্টেপ আরও নিব, আপনাকে যেগুলো স্টেপ আমরা আপনাদের পরে বলছি, কিন্তু এই লড়াই শেষ হয়নি, আমির শেখের সঙ্গে শেষ হয়নি, লড়াইটা আমাদের করতে হবে। এই বেআইনি জিনিস আমাদের বন্ধ করতে হবে, এই যে বাংলা মানুষের বিরোধী চলছে এটা একদম বন্ধ করতে হবে, কারণ আমাদের ফান্ডামেন্টাল রাইট, কনস্টিটিউশনাল রাইটকে ভায়োলেট করছে পুরোপুরি বাইরে। কি করে একটা রাজস্থান সরকার এখন 2 মাস ওকে অ্যারেস্ট করে, কী করে, অন হোয়াট বেসিস নেই, আমাদের সংবিধান আমার কনস্টিটিউশন কোনো বেসিস নেই, পুরো বেআইনি। তারপরে কি করে ওকে বিদেশে পাঠানো হয়, বাংলাদেশ করে, পুরো বেআইনি। এটার জন্য আমি কথা দিচ্ছি অ্যাজ এমপি, আমি চুপচাপ থাকবো না, বড় লড়াই করব। আগামী দিন কীভাবে লড়াই করছি না করছি আপনাকে আবার জানাবো আগামী। ধন্যবাদ। এই যে আমি যে বাইরে কাজ করতো রাজস্থানে, কাজের জন্য ভিনরাজ্যে গিয়েছিল, কিন্তু এই যে এখন উনি বাড়ি ফিরে এসেছেন বাংলাদেশ থেকে, তো কংগ্রেস কি ভূমিকা নিচ্ছে ওনার কাজের বা ওনার ফ্যামিলি স্থায়ী কাজে? আমরা খুঁজছি একটা চাকরি, আমরা দেখো এখানে রাজনীতি নেই, আমরা খুঁজবো চাকরি ওনার জন্য, আর যদি রাজ্য সরকার দিতে আরও খুশি হবে। এখানে আমরা জিনিস বুঝলেন, মালদা কংগ্রেস, আমাদের কংগ্রেস পার্টি এবং মালদার রাজনীতিতে কংগ্রেসের আমরা উন্নয়ন চাই, সে যে কোনো সরকার থেকে হোক। আমরা বলবো এটা খারাপ জিনিস, ভালো জিনিস, যদি আর আমরা নিজেই চেষ্টা করছি ওনার একটা চাকরি দরকার, আর যদি রাজ্য সরকার দেয় আরও এটাও ভালো, আর না হলে আমি তো দিচ্ছি, আমি তো খুঁজছি একটা চাকরি, আমি কথা দিচ্ছি পরিবারকে, আমরা পাওয়ারে নেই তবুও আমরা বলছি আমরা একটা চাকরি খুঁজছি ওনার, এটাই বলতে। শুনলেন দর্শক, দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরীর মুখ থেকে ওনার বাবার মানে এবিএ গনি খান চৌধুরীর যে অগ্রগতি বা যে উন্নয়নের ঝড় উনি দেখাতেন বা উনি মানুষের সাথে যেভাবে জড়িয়েছিলেন সেই রকমই ঠিক শুরু করেছেন আজকে ঈশাবাবু। দেখলেন প্রতিশ্রুতি একটাই দিলেন যে আমি ওনার চাকরি করে দেবো, আমির শেখের চাকরি করে দেবে, এই প্রতিশ্রুতিতেই কিন্তু দিয়ে গেলেন। দর্শক সবাই শুনলেন, আপনারা যে যেখান থেকে দেখছেন যদি ভালোবাসেন দলটাকে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, কিন্তু কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ছোট্ট একটা রিকোয়েস্ট এবং অনুরোধ, আপনারা ফলো করতে অবশ্যই ভুলবেন না কিন্তু।